হয়ে গেছে, চল নৌকায় ওঠ তাড়াতাড়ি, ঝড় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। হ্যাঁ ওস্তাদ, চলো চলো তাড়াতাড়ি চলো। অনেকটা রাত হয়ে গেছে, এত রাতে খেয়া পাবো তো? অলোকেশ এক মনে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় পিছন দিক থেকে একটা কণ্ঠস্বর শুনে সে দাঁড়িয়ে পড়ে। ও ভাই, ভাই, এই ও ভাই। হ্যাঁ বলুন, কিছু দরকার? আরে ভাই, আপনি দোকান থেকে যখন সিগারেট কিনলেন তখন আপনি অসাবধানবশত এই পকেটে মানি ব্যাগটা না ঢুকিয়ে রাস্তাতেই ফেলে দিয়েছিলেন। দোকানদার সেটা খেয়াল করে, কিন্তু আপনাকে ডাকার আগেই আপনি খুব তাড়াতাড়ি এদিকটায় চলে আসেন। এই যে আপনার মানি ব্যাগটা। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, কিন্তু এ বাবা, আপনাকে এতটা রাস্তা আসতে হলো আমার জন্য, এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে। না না, ও ঠিক আছে, বেশি দূর তো আসেনি, আমি চলে যাব ঠিক। তা ভাই, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো এই এলাকায় নতুন দেখছি মনে হয়। আমার এই গ্রামে নতুন পোস্টিং হয়েছে, আমি গ্রামীণ ব্যাংকের ক্লার্ক, এখানে ভাড়ায় থাকি। একটু দরকারে আজ বাড়ি যাচ্ছি, খেয়া পার হয়ে ওপারে বড় রাস্তায় গিয়ে বাস ধরবো। কিন্তু কিন্তু এখন তো। আপনি কি কিছু একটা ভাবছেন? কি হলো? আপনি নতুন বলে জানেন না, এই কিছুদিন হলো সন্ধে 7টার পর থেকে খেয়া পারাপার বন্ধ আছে। কিন্তু কেন বলুন তো, কিছু কি হয়েছে? অনেকেই তো অনেক কথা বলে, যদিও আমার অতটা বিশ্বাস হয় না, তবে যতটা রটে তার কিছু তো ঘটে, তাই আর কি। আপনি বরং বাড়ি ফিরে যান আজকে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, মাঝ নদীতে যদি বিপদে পড়েন। আচ্ছা ভাই, আমি আসি, আমাকে আবার বাড়ি যেতে হবে তো। লোকটা কি একটা বলতে গিয়েও বলল না। না, খেয়াঘাটের দিকে গিয়ে দেখি যদি একটা নৌকো পাওয়া যায়। অচেনা ব্যক্তিটা অন্ধকারে রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিল। অলোকেশ এগিয়ে চলল খেয়াঘাটের দিকে। অনেকক্ষণ থেকেই দূর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা ঠান্ডা বাতাসও বইছে। খেয়াঘাটের কাছে এসে দাঁড়াতেই বাতাসের বেগ আরও খানিকটা বেড়ে গেল। সত্যিই তো একটাও নৌকো দেখছি না। উফ, কি বিপদে পড়লাম। এই ঝড় বৃষ্টিটা আজকের দিনেই হতে হলো। আর একটু আগে বেরোলেই মনে হয় ভালো করতাম। এই রে, বৃষ্টি শুরু হলো, এবার কি করি? অলোকেশ এদিক ওদিক মাথা গোঁজার মতো জায়গা খুঁজছিল। এমন সময় ঘাটের দিক থেকে একটা নৌকা এগিয়ে আসতে দেখা গেল। ও ও দাদা, এই ওপারে যাবে নাকি? না বাবু। মাঝি ভাই, মাঝি ভাই, আজকে আমার গ্রামে যাওয়াটা খুবই দরকার, তুমি আমাকে ওপারে পৌঁছে দাও দয়া করে। তুমি যা চাইবে আমি তার থেকে বেশি টাকা দেবো তোমাকে, তোমাকে ডবল টাকা দেবো। উঠে আসুন। বৃষ্টিতে ভিজতে ভিজতে অলোকেশ নৌকায় প্রবেশ করে। নৌকার ছাউনির ভেতরে বসে একটু বৃষ্টি থেকে রেহাই পায়। ভেতরে এক মহিলা মুখের উপর লম্বা ঘোমটা টেনে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। বোধহয় মাঝিরই কেউ হবে চেনা জানা। নৌকায় একটা মহিলা থাকার জন্যই মনে হয় অলোকেশকে তুলতে চাইছিল না। নৌকা অন্ধকার নদীতে ভেসে চলেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। তারই আলোয় মাঝির মুখখানা দেখা যাচ্ছে। আচ্ছা দাদা, এখানে আসার সময় শুনলাম সন্ধ্যের পর থেকে নাকি আর নৌকো চলে না, কিন্তু কেন? কারণ আছে বাবু। তাহলে মাঝি ভাই, তোমার নৌকা এখনো নদীতে? কোনো রকম উত্তর না দিয়ে মাঝি তার দিকে তাকিয়ে বসে থাকে। অলোকেশ অবাক হয়। হঠাৎ করে সেই মহিলাটি ঘোমটার মধ্যে থেকে বলে ওঠে, তুমি লোক নিলে কেন? জানো তো আজকে আমাদের প্রতিশোধ নেয়ার দিন, একটু পরেই ওরা আসবে। ওদের আমি আর ছাড়বো না, ছাড়বো না ওদের আমি। কিসের প্রতিশোধ?
কি বলছেন আপনি? বাবু গো, কি বলবো আপনাকে, সে বড় দুঃখের কথা। ওকে নিয়ে তুমি ঠিক করনি, নামিয়ে দাও ওকে, ওকে নামিয়ে দাও। আরে আপনি কি বলছেন? মাঝ নদীতে আমাকে নামিয়ে দেবেন? আমি আপনাদের ডাবল টাকা দেবো, আমাকে ওপারে পৌঁছে দিন দয়া করে। বাড়িতে আমার মায়ের খুব বিপদ, আমাকে যেতেই হবে, এরকম বলবেন না। টাকা টাকা টাকা, শুধু সকলে টাকা চেনে, টাকা চেনে সকলে। আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন না সন্ধ্যের পর থেকে আর কেন নৌকা চলে না? শুনুন তবে, কিছুদিন আগে এরকমই এক ঝড় বৃষ্টির রাতে এই নদীতে একটা মহিলার লাশ পাওয়া যায়। লোকে বলে সন্ধ্যের পর সেই মহিলার ভূত নাকি এই নদীর আশপাশে ঘুরে বেড়ায়। তারপর থেকেই এই সন্ধ্যের পর নৌকা চালানো বন্ধ হয়ে গেছে। বাবা বাবা, ওরা এসে পড়েছে, ওদের কাউকে ছাড়বো না, কাউকে আমরা ছাড়বো না, কাউকে ছাড়বো না। জলের ওপর একটা শব্দ করে আর একটা নৌকা অলোকেশদের নৌকার পাশে এসে উপস্থিত হয়েছে। ওই নৌকা থেকে দুটি লোক ঝাঁপিয়ে এই নৌকায় উঠেছে। অলোকেশ লক্ষ্য করে দুটো গুন্ডার মতো দেখতে লোক, মনে হয় ডাকাত। এই যা সঙ্গে আছে দে, নয়তো তোদের এইখানেই একেবারে কেটে ফেলে রেখে দেবো। আমাকে চিনতে পেরেছিস শয়তান? চিনতে পেরেছিস আমাকে? আমাকে কি মারবি তোরা? তোদের ধরার জন্যই তো কয়েকদিন থেকে অপেক্ষা করে আছি। আমাকে মারবি? দেখ তো, দেখ তো চিনতে পারছিস কিনা, দেখ দেখ, আমাকে চিনতে পেরেছিস? আস্তে আস্তে মহিলাটি তার ঘোমটা সরিয়ে লোক দুটির দিকে তাকায়। মহিলাটিকে দেখে লোক দুটি ভয়ে আতঙ্কে চিৎকার করতে যাবে, এমন সময় মহিলাটি তাদের একজনের গলা টিপে ধরে। হঠাৎ করে নৌকার মাঝি উঠে আরেকটা ডাকাতের গলা টিপে ধরে। তারপর অলোকেশের সামনে যা হয় তা সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না। কি ভয়ঙ্কর দেখতে মহিলাটি! চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত, আর সেই মাঝির হাতটা অর্ধেক কঙ্কাল আর অর্ধেকটা মাংস। সেই অবস্থায় ডাকাত দুটোর গলা টিপে ধরে আছে। নিঃশ্বাস নিতে না পেরে ওরা ছটফট করছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ অবধি দুই ডাকাত মারা যায়। তাদের প্রাণহীন দেহটা জলের ওপর ছুঁড়ে ফেলে দেয় দুই প্রেত। এগিয়ে আসতে থাকে দুজনে অলোকেশের দিকে। অলোকেশ চোখ বন্ধ করে হাত জোড় করে ভয়ে বলতে থাকে, না না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো কারোর ক্ষতি করিনি, আমার মা অসুস্থ, আমাকে 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 গ্রামে যেতেই হবে, আজকে যেতেই হবে, আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। অলোকেশের মুখের দিকে দুজনে প্রায় ঝুঁকে পড়েছে। তাদের সেই বীভৎস রূপ দেখে অলোকেশ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ মহিলাটি অলোকেশের থেকে একটু দূরে গিয়ে বসে পড়ে, আর মাঝিটি চলে যায় আবার নৌকা বাইতে। ধীরে ধীরে মহিলাটি বলতে শুরু করে, 1 সপ্তাহ আগে আমি আর আমার বাবা খেয়া পারাপার করছিলাম। আমার কাছে কিছু সোনার গহনা ছিল। শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিনও এরকম ঝড় বৃষ্টি হচ্ছিল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় এই ডাকাতের দল। তারা আমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। আমার বাবাকে চোখের সামনে মেরে নদীতে ফেলে দেয়। তারপর আমার শরীরটাকে নিয়ে পশুর মতো অত্যাচার করে ওরা। তারপর আমাকেও মেরে নদীতে ফেলে দেয়। সবাই ভাবে শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি হয়তো মনের দুঃখে আত্মহত্যা করি। তারপর থেকেই অনেকেই এই নৌকা দেখেছে
আমার বাবাকে আর আমাকে দেখেছে মাঝ নদীতে নৌকা ভাসাতে। আসলে আমরা এতদিন ধরে ওই দুই ডাকাতের সন্ধানে ছিলাম। ওদের জঘন্য অপরাধের শাস্তি তো ওদেরকে পেতেই হতো। আপনার ভয় নেই, আপনাকে কিছু করব না। আপনি আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনাকে আমরা ওই পাড়ে পৌঁছে দিলাম। অলোকেশ নৌকা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখে নদীর খেয়াঘাট চলে এসেছে। নৌকা থেকে নেমেই পিছনে তাকিয়ে দেখে নৌকাটা অদৃশ্য হয়ে গেছে। অলোকেশ তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে অন্ধকার রাস্তার মধ্যে মিশে যায়।